ওকে, সো আজকের লেকচারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা সিকোয়েন্স অফ রিয়েল ফাংশনস এর ইউনিফর্ম কনভার্জেন্স এর সাথে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন এর কি সম্পর্ক। তো সেটাতে আমরা ইন্টিগ্রেশন করতে শিখেছি, কিন্তু ওটার থিওরিতে আমরা খুব বেশি যাইনি আর কি, তাই না? যে ওটা আহ, কোন ফাংশনকে ইন্টিগ্রেট করা যাবে, কোনটাকে করা যাবে না ইত্যাদি। কিন্তু সেজন্য ওই জায়গাতে আমরা মাথা ঘামাবো না। আমরা জাস্ট ধরে নিই যে ফাংশন গুলো আমার হাতে এমন ফাংশন দেওয়া আছে যেগুলোকে ইন্টিগ্রেট করা যাচ্ছে। তো একটা এক্সাম্পল হচ্ছে যে কন্টিনিউয়াস ফাংশন অন ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভাল, এটার সম্বন্ধে আমরা অন্তত আমাদের জ্ঞান আছে। কন্টিনিউইটি নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করেছি। তাহলে এই যদি একটা ফাংশন কন্টিনিউয়াস হয় তাহলে ওটা সবসময় ইন্টিগ্রেট করা যায়। ঠিক আছে? তাহলে আমি শুরুটাই করছি এমন ফাংশনস গুলো নিয়ে ডিফাইন্ড অন দ্য ক্লোজ ইন্টারভ্যাল ab, যাদেরকে ইন্টিগ্রেট করা যাচ্ছে অন দ্য ক্লোজ ইন্টারভ্যাল ab। ঠিক আছে? তাহলে এই ধরনের ধরো একটা সিকোয়েন্স অফ ফাংশনস fn দেওয়া আছে। এবার suppose that this sequence of functions is uniformly convergent to some function f on ab, তাহলে তোমার রেজাল্টটা বলছে যেমন কন্টিনিউটির ক্ষেত্রে হয়েছিল, এখানেও ঠিক একই ঘটনা ঘটবে। যে যে ফাংশনটা তোমার লিমিট ফাংশন আর কি, সেই লিমিট ফাংশনটার ইন্টিগ্রেশন ফ্রম এ টু বি ওটাও এক্সিস্ট করবে। ঠিক আছে? তাহলে আসলে এই জায়গাটা তোমাদের একটু অদ্ভুত লাগতে পারে যে এই যে এক্সিস্টেন্স এর কথাটা এখানে বলছি, এখানে বলছি, সেটা কেন বলছি, তাই না? তো এটা বলার কারণ হচ্ছে যে আমার এক্সিস্টেন্সটা সবসময় গ্যারান্টিড নয়। ঠিক আছে? কিন্তু যেহেতু আমরা এই জায়গার থিওরিতে যাইনি, আমি সেই জায়গাটাকে স্ট্রেস করতে চাইছি না। ঠিক আছে? জাস্ট বলছি যে আমি ইন্টিগ্রেট করতে পারবো এটুকুন আমি জানি ধরো, হ্যাঁ? তাহলে ওইটা এক্সিস্ট করবে। আর তাহলে সেক্ষেত্রে আমার যেহেতু নলেজটা একটু কম, আমরা খুব ডেপথে যাচ্ছি না অ্যাবাউট ইন্টিগ্রেশন, তাহলে আমার যেটা রেজাল্টটার ইন্টারেস্ট এখানে হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে যে লিমিট ফাংশন যেটা পাচ্ছি আফটার ইউনিফর্ম কনভার্জেন্স, সেটার যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে সেই ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স এর মান কি হয়। ঠিক আছে? এটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে আমাদের যা কোর্সের ডেভেলপমেন্ট তাতে, তাই না? তাহলে মানটা হয়ে যাচ্ছে অ্যাকর্ডিং টু দিস থিওরাম ইকুয়াল টু লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি ইন্টিগ্রাল a টু b fn dx। তার মানে যে আহ, আবার করে ভাষাটাকে লিখেছি যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি ইন্টিগ্রাল a টু b fn x dx, ওটা ছিল তোমার ডান দিকে, that is equal to integral a to b fx এর জায়গায় তুমি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি fnx লেখো। তাহলে হয়ে যাচ্ছে কি যে তোমার অ্যাজ ইফ লিমিট আর ইন্টিগ্রালের যে অপারেশন সেটাকে তুমি কমিউট করে দিতে পারছো, প্রোভাইডেড দ্য কনভার্জেন্স ইজ ইউনিফর্ম। এটাই হচ্ছে আমাদের এখানকার বক্তব্য আর কি। ঠিক আছে? তো মানে যেটা আমি বললাম যে ভাষার মধ্যে একটা এক্সিস্টেন্স নিয়েও কথা বলা আছে। সেই এক্সিস্টেন্সের দিকে আমরা নজর বেশি দিচ্ছি না, কারণ এক্সিস্টেন্সের প্রবলেম আমরা রিজলভ করার কোনো চেষ্টাই করিনি। কিন্তু যদি ইন্টিগ্রেট মানে ইন্টিগ্রেশন করা যাবে টুকুন ভালো, আর ইন্টিগ্রেশন করলে মানটা কি আসবে সেটা আমার কাছে এই থিওরাম থেকে আহ, আমি পাচ্ছি, আর সেটা আমার কাছে ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে as far as our this course is concerned। ঠিক আছে? তাহলে আমরা দুই একটা এক্সাম্পল করার চেষ্টা করি। তাহলে প্রথম এক্সাম্পলটা ধরো যে তোমার সিকোয়েন্স অফ ফাংশন দেওয়া আছে fnx is equal to nx divided by 1 plus n square x square। তো এটা একাধিকবার আমরা দেখেছি। আহ, তো আমরা আবার করে দেখি যে আগে এটা কোথায় কনভার্জ করছে। তাহলে এই ধরনের জিনিসটার কনভার্জেন্স আমি দেখতে চাইছি। আর খেয়াল করো কিন্তু এখানে সবসময় আমি ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভাল নিয়ে নেব। ঠিক আছে? কোনো কন্ট্রোভার্সির মধ্যে যাব না।
যে আমার ফাংশন গুলো সব ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল এর উপরে ডিফাইন্ড, তাহলে আমি সেখানেই ইন্টিগ্রেশনের প্রশ্ন করব। ঠিক আছে? তাহলে এই যে ফাংশনটা যেটা ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল 0 1 এর উপরে ডিফাইন, সেটা যদি প্রত্যেকটা n এর জন্য, তাহলে fn 0 সমান কিন্তু 0। সেটা তো অবভিয়াস দেখা যাচ্ছে। x সমান যদি 0 বসাও, তাহলে তুমি 0 মানটা পাও। সুতরাং fn 0 যে সিকোয়েন্সটা, সেটা একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স 0 হয়ে যাচ্ছে। সুতরাং ওটার লিমিটটা তোমার ইকুয়াল টু 0ই হবে। ঠিক আছে? সেটা নিয়ে সেটা স্পষ্টই বোঝা গেল। আর নেক্সট, তাহলে এই অংশটা ঠিক আছে। নেক্সট তুমি নাও যে x টা তুমি 0 থেকে বড় আর 1 এর চেয়ে ছোট বা সমান। তাহলে এটা খুব সহজে দেখতে পাচ্ছ, আমরা আগে একটা কোনো টিউটোরিয়াল বা লেকচারে এই অঙ্কটা করেওছি, যে আমার n স্কোয়ার x স্কোয়ার যে নাম্বারটা, সেটা 1 প্লাস n স্কোয়ার x স্কোয়ার এর থেকে ছোট হয়। সুতরাং 1 বাই 1 প্লাস n স্কোয়ার x স্কোয়ার যেটা, সেটা 1 বাই n স্কোয়ার x স্কোয়ার থেকে ছোট হবে। তাহলে nx দিয়ে দুদিকে গুণ করলে আমার nx ডিভাইডেড বাই 1 প্লাস n স্কোয়ার x স্কোয়ার যেটা, সেই নাম্বারটা nx ডিভাইডেড বাই n স্কোয়ার x স্কোয়ার এর থেকে ছোট হবে। আর যেহেতু x টা একটা নাম্বার বিটুইন 0 and 1, নট ইকুয়াল টু 0, আর n টা একটা পজিটিভ ইন্টিজার, সুতরাং তোমার এই nx ডিভাইডেড বাই 1 প্লাস n স্কোয়ার x স্কোয়ার, এটা 0 থেকে বড়, সেটাও হচ্ছে, তাই না? তাহলে আমার এই ইনইকুয়ালিটিটা আসছে। এবার x তো আমি 0 নিইনি এখানে, তাহলে আমি nx দিয়ে ওপর নিচ ভাগ করে দিতে পারবো। ভাগ করলে আমার পাবো কি, nx ডিভাইডেড বাই n স্কোয়ার x স্কোয়ার সমান হয়ে যাচ্ছে 1 বাই nx। তাহলে তুমি কি পাচ্ছ, যে তোমার যে ফাংশনটা fnx, সেই fnx টা if x lies between 0 and 1, 1 inclusive, তাহলে fnx টা তোমার 0 আর 1 বাই nx এর মাঝে থাকবে। 1 বাই nx এর সম্বন্ধে কি বলতে পারছো, যে 1 by n tends to 0 as n tends to infinity, right? So if you look at uh, just multiply it with 1 by x, তাহলে ওই সিকোয়েন্সটাও is also going to tend to 0 as n tends to infinity। আর বাঁ পাশে তোমার কনস্ট্যান্ট সিকোয়েন্স 0 রয়েছে, তাহলে স্যান্ডউইচ থিওরেম তোমার কি বলে দিচ্ছে, যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি nx ডিভাইডেড বাই 1 প্লাস n স্কোয়ার x স্কোয়ার will be equal to 0। তাহলে তুমি কি পেয়ে গেলে, যে এই সিকোয়েন্স অফ ফাংশনস, ইট ইজ কনভার্জিং পয়েন্ট ওয়াইজ টু fx is equal to 0 অন, এটা টাইপও হয়ে গেছে, অন ক্লোজ ইন্টারভেল 0 to 1। ঠিক আছে? অলরাইট। তাহলে এটা আমি পেলাম, যে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন টু 0 ফাংশন এটা হচ্ছে। এটা আমরা আগেও দেখেছি, ইনফ্যাক্ট ওটা থেকেই এই কপি পেস্ট করতে গিয়ে 0 ইনফিনিটি লেখা হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমি এখানে কিন্তু ডোমেন আমার কিন্তু ক্লোজ ইন্টারভেল 0 to 1, তাতে এই সিকোয়েন্স অফ ফাংশনস ইজ কনভার্জিং টু দ্য 0 ফাংশন, এটা আমরা পাচ্ছি। ওকে। তাহলে এবারে আমি লিমিট কম্পিউটেশন করে দেখি। লিমিট কম্পিউটেশনে তুমি কি পাচ্ছ, যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি ইন্টিগ্রাল 0 to 1 fnx dx যদি করো, তাহলে দ্যাট উইল বি ইকুয়াল টু লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি ইন্টিগ্রাল 0 to 1 fnx এর মানটা বসাও। তাহলে nx ডিভাইডেড বাই 1 প্লাস n স্কোয়ার x স্কোয়ার dx। তাহলে আমি লিমিটটার সম্বন্ধে এক্ষুনি ভাবছি না, আমি জাস্ট ইন্টিগ্রেশন করব, কিন্তু প্রত্যেক স্টেপে আমি কিন্তু লিমিট কথাটা লিখে যাব, কারণ আমি শুরুটাই তাই দিয়ে করেছি। এবার যেটার ইন্টিগ্রেশন করছো, এই দিকটা দেখো, যে তোমার কি হচ্ছে, যে এটা তুমি যদি ddx, দাঁড়া, ddx অফ লগ, এর তলায় রয়েছে, তো মানে এখান থেকে আমি আন্দাজ করতে পারছি, হ্যাঁ, লগ অফ 1 প্লাস n স্কোয়ার x স্কোয়ার নাও। ঠিক আছে? তাহলে এটা নিতেই পারো, তার কারণ হচ্ছে যে 1 প্লাস n স্কোয়ার x স্কোয়ার যে নাম্বারটা, সেটা তোমার 1 এর চেয়ে বেশি বা সমান হয়ে যাচ্ছে, সুতরাং তার লগ এক্সিস্ট করে। তাহলে ওটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। আর ওটার ডেরিভেটিভ সমান কত হবে, ওটা ডেরিভেটিভ হবে ইকুয়াল টু, প্রথমে লগ এর ডেরিভেটিভ নিই, তাহলে লগ অফ সামথিং এর ডেরিভেটিভ কত হচ্ছে, লগ টি যদি হতো তাহলে 1 বাই টি হতো, তাহলে আমি 1 বাই
1 প্লাস n স্কোয়ার এক্স স্কোয়ার লিখবো, রাইট? আর তারপরে আমি 1 প্লাস n স্কোয়ার এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ নেব, তাহলে ওটা কত হয়ে যাচ্ছে? ওটা হয়ে যাচ্ছে ইন্টু 2n স্কোয়ার এক্স, তাই তো? এটা হয়ে যাচ্ছে। তাহলে আমার যে ইন্টিগ্রেশনের সাইনের ভেতরে যে নাম্বারটা যে চেহারাটা দেওয়া আছে, যে ফাংশনটা দেওয়া আছে, তার সাথে এটাকে মেলাও। এটা কত হবে? দিস ইজ ইকুয়াল টু, আমি একটা 1/2n যদি লিখি, 1/2n ইন্টু nx ডিভাইডেড বাই 1 প্লাস n স্কোয়ার এক্স স্কোয়ার, এটা হচ্ছে, right? So ddx of log 1 plus n squared x squared is equal to 1/2n times nx by 1 plus n squared x squared. তাহলে সেখান থেকে তুমি লিখতে পারো যে এই যে ইন্টিগ্রেশন 0 to 1 nx divided by 1 plus n squared x squared dx লিখেছো, সেটাকে তুমি লিখে দিতে পারো equal to integral 0 to 1 d of 1 by আরে আই এম সরি, এখানে আমি ভুল করে ফেলেছি, তাই না? এটা এটা কি লিখলাম? এটা এখন মাথায় ছিল তো। এটা হবে, দাঁড়াও এক সেকেন্ড, এটা তোমার হয়ে যাচ্ছে, এটা ভুল করে ফেলেছি, দাঁড়াও। 2n ইন্টু, এবার ঠিক লিখলাম, ddx অফ log 1 plus n squared x squared টা হয়ে গেছিল 2n squared x ডিভাইডেড বাই 1 plus n squared x squared, সুতরাং সেটা সমান হয়ে যাচ্ছে 2n ইন্টু nx ডিভাইডেড বাই 1 plus n squared x squared। তাহলে সেই জন্য আমি যখন লিখতে যাচ্ছি যে ইন্টিগ্রাল 0 to 1 nx ডিভাইডেড বাই 1 plus n squared x squared dx, এটা সমান কি হবে? এই 2n টাকে অ্যাজ ইফ ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে ddn of 1/2n times log of 1 plus n squared x squared, right? So it is d of this dx, এইভাবে লিখতে পারো আর কি, ঠিক আছে? আই এম সরি, আবার ডি তো লিখলাম, তাহলে আমি dx কেন লিখছি? হ্যাঁ, তাহলে d of this, তার ইন্টিগ্রেশন। তাহলে সেই জন্যই আমার এই সেকেন্ড স্টেপটা এসেছে। মানে আমার লিখতে যতটা সময় লাগলো, আমার মনে হয় তোমরা দেখে বেশি তাড়াতাড়ি করে ফেলবে। যে এটা আমি পেলাম ইকুয়াল টু, লিমিট তো যেমন ছিল সেরকমই কপি করে দিয়েছি, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, আর ওটা হয়ে যাচ্ছে log of 1 plus n squared x squared divided by 2n। এটা ইনডেফিনিট ইন্টিগ্রালটা, এখানে আমার ইন্টিগ্রালটা ডেফিনিট, ইন্টিগ্রাল 0 to 1, সুতরাং আমাকে এটার মান at 1 ক্যালকুলেট করতে হবে, সেটার থেকে মান at 0 সাবট্রাক্ট করতে হবে, তাই না? তাহলে এটা আবার করে থার্ড স্টেপ যখন লিখছি, তখন লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি তো যেমন লিখলাম করে, তারপরে এবারে x সমান 1 বসাও। x সমান 1 বসালে হচ্ছে log of 1 plus n স্কোয়ার, আর x সমান যদি 0 বসাও, তাহলে এটা এই যে জিনিসটা পেয়েছি, এটা কি করে পেয়েছি? জাস্ট 1/2n টা কমন নিয়ে নাও, ঠিক আছে? আর তারপরে ভেতরে তুমি প্রথমে x সমান 1 বসাচ্ছ, তাহলে পাচ্ছ log of 1 plus n স্কোয়ার, রাইট? আর তারপরে তুমি কি পাচ্ছ? মাইনাস log of x সমান 0 বসালে log of 1। এবার log of 1 সমান কত? log of 1 সমান 0, সুতরাং তুমি এটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তাহলে this is so limit n tending to infinity integral 0 to 1 fn x dx is equal to limit n tending to infinity log of 1 plus x squared by 2n। তাহলে এই লিমিটটা কত হয়? তুমি যে কোনো ভাবে এটাকে ডিটারমিন করতে পারো। একটা যদি ফর্মুলা মনে থাকে, তাহলে সেটা তো বসিয়ে 0 বসিয়ে দিতে পারো। আর যদি মনে না থাকে, তাহলে লাপিতালস রুলটা লাগাও, ঠিক আছে? তাহলে এই এই যে লিমিটটা, আমি এই লিমিটটা ক্যালকুলেট করছি, ঠিক আছে? তাহলে এই লিমিটটা আমি যদি ক্যালকুলেট করতে চাই, এটাকে আমি যদি লাপিতালস রুল বা এল হসপিটাল রুল সেটা যদি লাগাও, তাহলে ওটা সমান হয়ে যাচ্ছে ইকুয়াল টু লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি
log of 1 plus n square, এটার ডেরিভেটিভ নিলে কত হয়ে যায়? 2n divided by 1 plus n square, তাই তো? আর তার সাথে আমাকে নিচেরও লিমিটটা নিতে হবে, তাহলে লিমিট বলছি, সরি, ডেরিভেটিভ নিতে হবে, তাহলে 2n এর ডেরিভেটিভ কত হচ্ছে? হাফ, রাইট? সো দিস ইজ দিস। এই যে লিমিটটা এখানে ক্যালকুলেট করছো, এই লিমিট is equal to limit n tending to infinity 2n divided by 1 plus n square into half, 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখন কি বলা যাবে? এখনো হয়তো আরেকটা স্টেপ করে নাও, তাহলে আরেকবার লাপিতাস রুল লাগাও, তাহলে দিস ইজ ইকুয়াল টু লিমিট, কেন লাগাতে পারছো আমি পরিষ্কার করে দিচ্ছি, ঠিক আছে? সো দিস ইজ গোয়িং টু বি লিমিট, ওপরে তো আছে শুধু n, তাহলে n এর ডেরিভেটিভ মানে x এর ডেরিভেটিভ যদি নাও তাহলে 1 হয়ে যাচ্ছে, আর নিচে হয়ে যাচ্ছে 1 প্লাস n স্কোয়ার এর ডেরিভেটিভ বা 1 প্লাস x স্কোয়ার এর ডেরিভেটিভ এই হিসেবে পাবো, তাহলে 1/2n, ঠিক আছে? তাহলে as n tends to infinity this will go to 0, সেই জন্য তুমি এখানে 0 পাচ্ছ। এবার প্রত্যেকটা স্টেপে আমি কি করে করলাম, কেন করলাম, সেটা হচ্ছে যে প্রথম স্টেপে ছিল log 1 plus n স্কোয়ার, তাহলে যখন nটা ইনফিনিটিতে যাচ্ছে তাহলে 1 প্লাস n স্কোয়ারটা ইনফিনিটিতে যাচ্ছে, সুতরাং log of 1 প্লাস n স্কোয়ারটা ইনফিনিটিতে যাচ্ছে। আর তলায় 2n রয়েছে, তাহলে সেই 2n টাও as n tends to infinity it is going to infinity। তাহলে এই যে প্রথম স্টেপটা এখানে এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে ছিল, তাই না? তাহলে এই ফর্মে ছিল, সেই জন্য তুমি এখানে ওটা সমান এটা হবে, এটা লিখতে পারলে। এবার যখন এই যে সেকেন্ড স্টেপটা পেলে, সেখানে কি হয়ে গেছে? লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n ডিভাইডেড বাই 1 প্লাস n স্কোয়ার, তাহলে সেটাকে তুমি যদি ভেবে দেখো, তাহলে as n tends to infinity numerator is tending to infinity and as n tends to infinity 1 plus n squared is also tending to infinity, সুতরাং denominator is also tending to infinity, তার মানে এটা আবার করে তোমার ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম হয়ে গেছিল, সেই জন্যই তুমি এই কাজটা করতে পারছো। তাহলে তোমার যদি ফর্মুলা মনে না থাকে তুমি এইভাবে কাজটা করে দিতে পারো আর কি। হ্যাঁ, তাহলে তুমি ইকুয়াল টু 0 পেলে। তাহলে এটা একটু পরিষ্কার করে নি, নাহলে পড়াই যাচ্ছে না প্রায়। তাহলে আমার জিনিসটা এটা এসেছে যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি ইন্টিগ্রাল 0 টু 1 fnx dx ইজ ইকুয়াল টু 0 এলো, ঠিক আছে? তাহলে তুমি এটা পেলে। আর এফটা কি ছিল? যেখানে ওটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হচ্ছিল, সেই এফটা তোমার জিরো ফাংশন ছিল। তাহলে এই জিরো ফাংশনের ইন্টিগ্রাল 0 টু 1 করলে কি উত্তর আসবে? সেটার উত্তর অবভিয়াসলি 0 আসবে। তাহলে কি পাচ্ছ? যে এখানে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি ইন্টিগ্রাল 0 টু 1 fnx dx টা ইকুয়াল টু ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি fx dx হয়ে গেছে, তাই না? তাহলে তুমি কি করলে? তুমি দেখলে যে এখানে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হলো টু what do you say the zero, I'm sorry, এটা তো আমরা পরের অঙ্কে চলে গেলাম গো। ওকে, এখানে হ্যাঁ, তো এই যে অঙ্কটা nx ডিভাইডেড বাই 1 প্লাস n স্কোয়ার x স্কোয়ার যে ফাংশনস গুলো নিয়েছিলে, সেটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয়েছে টু 0, রাইট? তাহলে এখানে আর এখানে আমরা দেখলাম যে ইন্টিগ্রেশনটা পেলাম যে তোমার পরের স্লাইডে দেখো, পরের স্লাইডে আমরা পেলাম যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি ইন্টিগ্রাল 0 টু 1 fnx dx ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল 0 টু 1 fx dx। তাহলে যে থিওরামটা বলেছিলাম তার কনক্লুশনটা এখানে হোল্ড করেছে, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে এইটা কিন্তু ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়, তাই না? কেন ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়? যে এই এক্সাম্পলটা আমরা আসলে মনোযোগ দিয়ে দেখেছি, এটা দেখলেই আমার বিরক্ত লাগছে। হ্যাঁ, এটা তোমার ক্লোজ ইন্টারভাল 0 1, অলরাইট? এখানে তুমি যদি fn of 1/n ক্যালকুলেট করো, মানে আমরা করেছিলাম এটা ইন দ্য লাস্ট কোনো একটা জায়গায়, তাহলে fn of 1/n যদি করো, তাহলে এটা সমান হয়ে যায় ইকুয়াল টু n ইন্টু 1/n করবে, তাহলে n ইন্টু 1/n
এটা তোমার নিউমারেটরে থাকছে আর ডিনোমিনেটরে থাকছে 1 প্লাস n স্কোয়ার ইন্টু 1/n স্কোয়ার, রাইট? তাহলে এটা সমান কত হয়ে যাচ্ছে? 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, তার মানে হাফ। তাহলে fn অফ 1/n টা হাফ হয়ে যাচ্ছে। তার মানে ওই যে সুপ্রিমাম অফ fnx মাইনাস fx এর মডিউলাস, যেখানে x বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 0 1, সেটাকে যদি mn ডিনোট করো, তাহলে mn টা সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু হাফ হবে, কারণ ওটা তোমার 1/n পয়েন্টে মানটা হাফ নিয়ে নিচ্ছে। সুতরাং তোমার লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি mn, এটা কোনো মতেই 0 নয়, রাইট? এটা আমরা দেখেছিলাম, আজকে আবার দেখলাম। তার মানে যে ইউনিফর্ম কনভার্জেন্স হয়নি, কিন্তু ইউনিফর্ম কনভার্জেন্স না হওয়া সত্ত্বেও তোমার যেটা কনক্লুশন অফ দ্য থিওরাম ছিল সেটা কিন্তু হোল্ড করে গেছে। এই এক্সাম্পলটা সেটাই তোমায় দেখাচ্ছে, ঠিক আছে? তো থিওরাম বলছে যে যদি ইউনিফর্ম কনভার্জেন্স হয়, তাহলে এরকম একটা ইকুয়ালিটি পাওয়া যাবে। কিন্তু তার মানে এটা নয় যে ইউনিফর্ম কনভার্জেন্স যদি না হয় তাহলে ইকুয়ালিটি পাওয়া যাবে না। তা সত্ত্বেও ইকুয়ালিটি পাওয়া যেতে পারে, এটাই হচ্ছে বক্তব্য, ঠিক আছে? এবারে আরেকটা এক্সাম্পল করি আমরা, যেটা আমার আগেই চলে গেছিলাম যেখানে, সেখানে তোমার ফাংশনস গুলো দেওয়া আছে fnx ইকুয়াল টু n স্কোয়ার্ড x ইন্টু 1 মাইনাস x টু দি পাওয়ার n, যেখানে x টা ক্লোজ ইন্টারভ্যাল 0 1 এর মধ্যে আছে ফর এভরি পজিটিভ ইন্টিজার n। তাহলে এটা তোমার মনে আছে যে আমরা একটু খেটে এই জিনিসটা প্রমাণ করেছিলাম যে যেহেতু আমার এখানে x টা 0 1 ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে রয়েছে, তার মানে মড x ইজ লেস দ্যান 1, সেই জন্য লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি লেস দ্যান অর ইকুয়াল টু 1, ঠিক আছে? 1 হলে কি হয়, ও সরি, 1টাকে আমার আলাদা করে দেওয়া উচিত ছিল, ঠিক আছে? আম, এখানে যা লিখেছি ঠিক লিখেছি, কারণ এই যে এই লিমিটটা লিখেছি, দেখো, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n স্কোয়ার 1 মাইনাস x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 0, সেটার প্রমাণটা দুটোর জন্য দুটো আলাদা আলাদা ভাবে হবে। x সমান যদি 1 হয়, তাহলে 1 মাইনাস 1 করলে ওটা 0 হয়ে যাচ্ছে, সুতরাং ওর এই সিকোয়েন্সটা তোমার 0 সিকোয়েন্স হয়ে যাচ্ছে, দেয়ারফর ইটস লিমিট অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটিটা 0 হবে। যদি x টা 1 এর থেকে ছোট হয়, তার মানে তুমি যদি 0 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন 1 এই জায়গাটা যদি নিয়ে নাও, তাহলে তোমার মড x মানে তো শুধু x, তাহলে ওই মড x ইজ লেস দেন 1 ওই ব্যাপারটা ঘটছে। তাহলে সেইটার জন্য আমাদের একটু খাটতে হয়েছিল, কিন্তু সে ক্ষেত্রেও তুমি দেখিয়ে দিতে পারবে যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n স্কোয়ার ইন্টু 1 মাইনাস x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 0। আমরা আসলে কি করেছিলাম, আমরা এই যদি x টা 1 এর চেয়ে কম হয়, তাহলে আমরা দেখিয়েছিলাম যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n স্কোয়ার x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 0, এটা আমরা দেখিয়েছিলাম, ঠিক আছে? যখন আমরা সিকোয়েন্স নিয়ে কাজ করছিলাম, ওখানে ইনফ্যাক্ট মড x লেস দেন 1 নিয়েছিলাম। তাহলে এখানে তো x নেই, 1 মাইনাস x আছে, ঠিক আছে? তাতে কিছু যায় আসে না। যেহেতু তোমার 0 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন 1 দেওয়া আছে, এখান থেকে অবভিয়াসলি ইমপ্লাই করে যাচ্ছে যে তুমি যদি 1 মাইনাস x নাও, তাহলে 1 মাইনাস x এর সম্বন্ধে কি বলতে পারো, যে 1 মাইনাস x নাম্বার যেটা, সেটা তোমার 0 থেকে বড় আর তোমার 0 থেকে বড় হবে আর 1 এর চেয়ে ছোট বা সমান হবে, রাইট? ঠিক করছি? তোমার x টা যদি 0 আর 1 এর মাঝে থাকে, তাহলে মাইনাস x টা তোমার মাইনাস 1 লেস দেন মাইনাস x লেস দেন আর ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে 1 যোগ করো, তাহলে এটা পাচ্ছ, ঠিক আছে? তাহলে আমার মনে হয় আমার উল্টোটা অ্যাকচুয়ালি বলে দেওয়া উচিত। তাহলে x সমান যদি তোমার
মানে 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1 যদি হয়ে যায় তাহলে কি হবে? দাঁড়াও, এখানে একটু সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা আবার করে করি আর কি, মানে যেভাবে বোঝাতে চাইছি তাহলে সেটা, আমি এই কথাটা লিখেছি তো এখানে যেটা আন্ডারলাইন করেছি, তাহলে আমি সেই জিনিসটাকে স্টাডি করতে চাইছি। তাহলে এটা আমার যদি ওয়ান, কি বলছি, দাঁড়ান প্রথম থেকে পুরোটা করি। হ্যাঁ, তাহলে আমার দেওয়া আছে x বিটুইন 0 and 1। আমি বলতে চাইছি যে লিমিট, আমার বেসিক্যালি বলার ইচ্ছে কি আছে যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n স্কোয়ার x ইন্টু 1 মাইনাস x টু দি পাওয়ার n ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে একটুখানি গাফিলতি হয়ে গেছে। হ্যাঁ, সেটা পরিষ্কার করে বোঝাচ্ছি কেন গাফিলতিটা কি হলো। তাহলে আমার দেওয়া আছে কি, আমার দেওয়া আছে 0, দাঁড়া সরি, আমার দেওয়া আছে 0 লেস দ্যান অর ইকুয়াল টু এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 1। ঠিক আছে, আমি এই ইনইকুয়ালিটিটাকে কোনো এই লিমিটটাকে ইউজ করতে চাইছি। তো এই লিমিট ইউজ করতে গেলে আমি যেটা এক্ষুনি বললাম, আমি মাইনাস দিয়ে পুরোটা গুণ করব। তাহলে আমার দাঁড়াচ্ছে কি -1 লেস দ্যান অর ইকুয়াল টু মাইনাস এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 0। এবারে দুদিকে আমি যদি এক মানে পুরোটাতে যদি আমি যদি 1 যোগ করে দিই তাহলে হয়ে যাচ্ছে 0 লেস দ্যান অর ইকুয়াল টু 1 মাইনাস এক্স। ঠিক আছে, 1 মাইনাস এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 1, এটা হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এটার মধ্যে দুটো কেস নিয়ে নিই, হ্যাঁ, তাহলে কেস 1টা আমার হচ্ছে 0 লেস দ্যান অর ইকুয়াল টু 1 মাইনাস এক্স লেস দ্যান 1। ঠিক আছে, এই কেসটা আমি নিলাম। তাহলে 0 লেস দ্যান অর ইকুয়াল টু 1 মাইনাস এক্স লেস দ্যান 1 নেওয়া মানে আমি নিচ্ছি কি যে আমার এক্সটা কোথায় আছে, দ্যাট ইজ এক্সটা আমার রয়েছে 0 লেস দ্যান এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 1, এই জায়গায় রয়েছি। ঠিক আছে, এই জায়গায় রয়েছি 0 লেস দ্যান এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 1। তাহলে এইখানে যদি আমি থাকি তাহলে আমার একটা থিওরাম আগের জানা আছে যে যদি মড y করে লিখি, হ্যাঁ, তাহলে মড y যদি লেস দ্যান 1 হয় তাহলে আমি জানি যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n স্কোয়ার্ড y টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমি যদি 0 লেস দ্যান অর ইকুয়াল টু 1 মাইনাস এক্স লেস দ্যান 1 এখানে যদি আমি এক্সটাকে নিই, তার মানে আমি যদি এক্সটাকে 0 লেস দ্যান এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 1 অবধি নিই, তার মানে 0 পয়েন্টটাকে বাদ দিয়ে দিই, তাহলে 1 মাইনাস এক্স যে নাম্বারটা পাচ্ছি সেই 1 মাইনাস এক্স এর মডিউলাস ইজ লেস দ্যান 1। সুতরাং এই কেস 1 এ আমি বলতে পারছি এই কথাটা যেটা টাইপ করে আমি স্লাইডে লিখে রেখেছি যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n স্কোয়ার্ড 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে আমার এক্সটা ক্লোজ ইন্টারভাল 0 1 এ নিচ্ছি না, আমি এক্সটা সেমি ওপেন ইন্টারভাল 0 1 এ নিচ্ছি। তাহলে সেইখানে আমি এই কথাটা বলতে পারছি। তাহলে এটা যদি সত্যি হয় তাহলে আমি যদি একটা স্কেলার x দিয়ে গুণ করে দিই তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n স্কোয়ার্ড x ইন্টু 1 মাইনাস x টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 এটাও হয়ে যাবে। তাহলে কেস 1 এ মানে যখন আমার এক্সটা গ্রেটার দ্যান 0 তখন এই সূত্রটাকে ব্যবহার করছি। হ্যাঁ, আমি এই সূত্রটাকে ব্যবহার করছি এই কেসে করে, আমি যেটা লিমিটটা বলতে চাইছি সেটা আমি বলছি যে এক্সিস্ট মানে ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে কোন কেসটা পড়ে বাদ চলে গেল, x সমান 0। ঠিক আছে, তাহলে x সমান 0 যদি হয় তাহলে কেস 2টা যেটা আমার, সে কেস 2টা হচ্ছে যে x ইজ ইকুয়াল টু 0। কিন্তু x ইজ ইকুয়াল টু 0 হলে fn 0 টা তো সবসময় 0 হচ্ছে, রাইট? তাহলে তোমার এই যে
সিকোয়েন্সটা n স্কোয়ার্ড x ইন্টু 1 মাইনাস x টু দি পাওয়ার n, এই সিকোয়েন্সটা আসলে জিরো সিকোয়েন্স। তাহলে অবভিয়াসলি তার লিমিটও অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি উইল বি জিরো। তাহলে দুটো আলাদা আলাদা কেসে আমার করা উচিত। এক্সটা গ্রেটার দ্যান জিরো হলে এই যেটা স্লাইডের উপরে লিখে রেখে যেটা মানে টাইপটা আছে সেই জিনিসটা থেকে ফলো করবে। আর যদি এক্স ইকুয়াল টু জিরো হয় তাহলে যেহেতু fn জিরো ইজ ইকুয়াল টু জিরো, সেই জন্যই আমি পাবো যে ওই লিমিটটা ইকুয়াল টু জিরো হবে। তাহলে ফাইনালি তুমি কি পাচ্ছ? ফাইনালি তুমি পেয়ে যাচ্ছ যে fn ইজ কনভার্জিং point wise to fx is equal to 0 on close interval 0 1, right? তাহলে সেই জন্যই তোমার integral 0 to 1 limit n tending to infinity fnx dx equal to 0 হয়ে যাচ্ছে, তাই না? কারণ limit n tending to infinity fnx টা actually 0 ফাংশন। তাহলে তার ইন্টিগ্রেশন তুমি যদি নাও 0 থেকে 1 এর মধ্যে, তাহলে সেই ইন্টিগ্রালের ভ্যালুটা তোমার 0 আসবে। ঠিক আছে, ওকে। এবারে আমি দেখছি যে ইন্টিগ্রাল 0 টু 1 fnx dx কত হবে। fnx টা কি ছিল? fnx ছিল n স্কয়ার ইন্টু x ইন্টু 1 মাইনাস x টু দি পাওয়ার n। তাহলে সেটাই করছো। তাহলে দিস ইজ ইকুয়াল টু, এখনো লিমিট লাগাইনি, হ্যাঁ, ইন্টিগ্রাল 0 টু 1 n স্কয়ার্ড x 1 মাইনাস x টু দি পাওয়ার n dx লিখছি। তাহলে n স্কয়ারটাকে ইন্টিগ্রাল সাইনের বাইরে নিয়ে চলে গেলাম, অসুবিধে নেই, এনটা এবারে ফিক্সড আছে। তাহলে ভেতরে যেটা আছে সেটা দেখো কি আছে, ইন্টিগ্রাল 0 টু 1, আই এম সরি, তোমার ইন্টিগ্রাল 0 টু 1 x টু দি পাওয়ার কত 1, তাহলে x টু দি পাওয়ার 1 কে লিখতে পারি 2 মাইনাস 1, ঠিক আছে, and 1 মাইনাস x টু দি পাওয়ার n, তাহলে 1 মাইনাস x টু দি পাওয়ার n কে কি লিখতে পারি, n প্লাস 1 মাইনাস 1 dx। এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশনটা, রাইট? সো দিস ইজ ইকুয়াল টু n স্কয়ার টাইমস দিস, রাইট? সো দিস ইজ ইকুয়াল টু দিস। তাহলে এবার যেটা পাচ্ছ সেটা কি, ইন্টিগ্রাল 0 টু 1 x টু দি পাওয়ার 2 মাইনাস 1 1 মাইনাস x টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 dx। তাহলে এটাই তো কিসের ফর্মুলা, বিটা ফাংশনের। সো দিস ইজ ইকুয়াল টু বিটা টু n প্লাস 1, তাই না? 2 মাইনাস 1 n প্লাস 1 মাইনাস 1 পেয়েছো, সুতরাং এটা বিটা ফাংশন হয়ে যাচ্ছে, বিটা 2 n প্লাস 1। এবার বিটা ফাংশন আর গামা ফাংশনের মধ্যে সম্পর্কটা কি জানা আছে? তো জানা আছে যে যে কোনো m n যদি পজিটিভ নিয়ে নাও, তাহলে n না লিখে অন্য কিছু লেখা যাক, ঠিক আছে? তাহলে বিটা পি কিউ যদি লেখো, তাহলে বিটা পি কিউ ইজ ইকুয়াল টু গামা পি ইন্টু গামা কিউ ডিভাইডেড বাই গামা পি প্লাস কিউ। এই ফর্মুলাটা আমার জানা আছে, ঠিক আছে, যেখানে পি আর কিউ দুজনেই পজিটিভ নাম্বার, ঠিক আছে? এটা হলে এই ফর্মুলাটা জানা আছে। তাহলে সেই ফর্মুলাটা আমি এখানে লিখছি, ঠিক আছে? এখানে আমার পিটা কত 2 আর কিউটা কত n প্লাস 1। তাহলে এটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু n স্কোয়ার গামা 2 ইন্টু গামা n প্লাস 1 ডিভাইডেড বাই গামা অফ 2 প্লাস n প্লাস 1। তাহলে 2 প্লাস n প্লাস 1 করলে n প্লাস 3 হয়। তাহলে ওই যেটাকে টিক মার্ক দিলাম এক্ষুনি, সেটা আমি ফর্মুলাটা পেয়ে গেলাম। এবারে গামার সম্বন্ধে আমি গামা ফাংশনের সম্বন্ধে কি জানা আছে, যে গামা অফ পি প্লাস 1 ইজ ইকুয়াল টু পি ফ্যাক্টোরিয়াল। এটা সত্যি হয় ফর অল পি পজিটিভ ইন্টিজার, তাই তো? এখানে তো পজিটিভ ইন্টিজারই রয়েছে সবকটা। তাহলে সেই ফর্মুলাটা যদি লাগাও, তাহলে পরের লাইনে দেখো, পরের স্টেপে কি লিখছি, n স্কয়ার তো যেমন ছিল সেরকমই রইলো। এবার গামা 2 সমান কত হবে, গামা 2 সমান হবে 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1, সেজন্য ওটা লিখিনি। গামা n প্লাস 1 টা হচ্ছে তোমার n ফ্যাক্টোরিয়াল, সেটা লিখেছি। আর গামা n প্লাস 3 টা হচ্ছে n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে সেটা ডিনোমিনেটরে এসছে। তাহলে n ফ্যাক্টোরিয়াল থেকে ওপরে নিউমারেটরে রয়েছে আর নিচে n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল রয়েছে, তাহলে n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে কি n স্কোয়ার্ড ডিভাইডেড বাই n প্লাস 1 ইন্টু n প্লাস 2। তাহলে এই জিনিসটা
তোমার পড়ে আছে। তাহলে এটা কি হয়েছে, এটা আসলে ইন্টিগ্রাল 0 to 1 fnx dx সমান, তাহলে তুমি পেয়ে গেলে n স্কোয়ার ডিভাইডেড বাই n প্লাস 1 ইন্টু n প্লাস 2। তাহলে তুমি যদি এবারে লিমিট লাগাও তাহলে কি হবে, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি ইন্টিগ্রাল 0 to 1 fnx dx will be equal to limit n tending to infinity n squared divided by n plus 1 into n plus 2। তাহলে এই ট্রিকটা তো তুমি জানো, একাধিকবার করেছো। ওপর নিচ তুমি n স্কোয়ার দিয়ে, সরি, হ্যাঁ, ওপর নিচ তুমি n স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, উপরে 1 হয়ে যাবে, 1 ডিভাইডেড বাই n স্কোয়ার মানে 1, আর নিচে কি করব, n প্লাস 1 কে n দিয়ে ভাগ করব, তাহলে 1 প্লাস 1 বাই n হচ্ছে, তারপরে n প্লাস 2 কে n দিয়ে ভাগ করব, তাহলে হয়ে যাচ্ছে 1 প্লাস 2 বাই n। ঠিক আছে, তাহলে এই লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n স্কোয়ার বাই n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইজ ইকুয়াল টু লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই n ইন্টু 1 প্লাস 2 বাই n। এবারে 1 by n is tending to 0, 2 by n is tending to 0, so the denominator is tending to 1, numerator তো constant 1, সুতরাং লিমিটটা কত এলো, 1 এসে গেল। ঠিক আছে, আর তোমার লিমিট ফাংশনটা কি ছিল, জিরো ফাংশন ছিল, সুতরাং তোমার কি এলো যে এই লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি ইন্টিগ্রাল 0 to 1 fnx dx এটা সমান 1 এলো, কিন্তু ইন্টিগ্রাল 0 to 1 লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি fnx dx কত এসেছিল, 0 এসেছিল। তাহলে এরা দুজনেই সমান হলো না। তাহলে সেখান থেকেই তুমি বলতে পারো যে কনভার্জেন্সটা ইউনিফর্ম হবে না মোটেই। ঠিক আছে, কারণ কনভার্জেন্স ইউনিফর্ম হলে এই দুটো ইন্টিগ্রাল কিন্তু ইকুয়াল হওয়া উচিত ছিল, মানে দুটো যে ম্যাথমেটিক্যাল অবজেক্ট পাচ্ছ বলা উচিত সে সমান হওয়া উচিত, মানে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি integral 0 to 1 fnx dx will be equal to integral 0 to 1 limit n tending to infinity fnx dx। এটা হতে বাধ্য যদি কনভার্জেন্সটা ইউনিফর্ম হয়। এই এক্সাম্পলের ক্ষেত্রে আমি দেখছি যে ইকুয়াল হচ্ছে না, সুতরাং কনভার্জেন্সটা ইউনিফর্ম কোনো মতেই হবে না, এটাই হচ্ছে বক্তব্য। তোমাদের জেনারেলি ইন্টিগ্রেশনের উপরে খুব একটা ইয়ে দেয় না, অঙ্কগুলো দেয় না, কিন্তু মানে যেহেতু সিলেবাসে রয়েছে আমরা একটুখানি আলোচনা করলাম। আজকে আমি আর যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেটা বোঝবার জন্য আমি দুটো এক্সাম্পল করতে চাইছি। ঠিক আছে, তো দেখবো যে ডিফারেন্সিয়েশনে যথেষ্ট সমস্যা রয়েছে। তাহলে প্রথম এক্সাম্পলটা দেখো, fnx is equal to log n স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এরকম একটা ফাংশন নিয়েছো যেখানে এক্স টা ক্লোজ ইন্টারভাল 0 1 এ রয়েছে। তাহলে এই ফাংশনটা মানে এই ফাংশনটা না বলে মানে প্রত্যেকটা n এর জন্য একটা করে fn পাচ্ছ, সুতরাং একটা সিকোয়েন্স অফ ফাংশনস পাচ্ছ। ঠিক আছে, তাহলে n টা ধরো আপাতত ফিক্স করো, তাহলে এটা যদি তুমি ডেরিভেটিভ ক্যালকুলেট করো at any point, তাহলে এটা ডেরিভেটিভ কত হবে, log of n স্কয়ার প্লাস x স্কয়ার হচ্ছে তোমার ফাংশন। তাহলে প্রথমে log এর রেসপেক্টে ডেরিভেটিভ নেওয়া মানে হচ্ছে 1 বাই n স্কয়ার প্লাস x স্কয়ার পাবে, তারপরে তোমাকে n স্কয়ার প্লাস x স্কয়ার এর ডেরিভেটিভ নিতে হচ্ছে, তাহলে সেটা কত হবে, 2x হয়ে যাবে, কারণ এখানে n টা তোমার স্থির আছে। হ্যাঁ, এই জিনিসটা তুমি খেয়াল রাখবে যে এই যে স্টেপটা করছো এখানে আসলে তুমি কি করছো, ddx অফ fnx এই ক্যালকুলেশনটা করছো, তার মানে n টা তোমার একটা ফিক্স করে নিলে যে এই ইন্টিজার আমার n ইন্টিজারটা আমার ফিক্সড, তারপরে আমি ডেরিভেটিভ নিচ্ছি উইথ রেসপেক্ট টু x, এগুলো নিয়ে গোলাবে না। এবারে প্রশ্নটা হতে পারে যে 0 আর 1 পয়েন্টে কি হচ্ছে, তো সেটা তো আমরা আগেও আলোচনা করেছি যখন আমরা সেমিস্টার 1 এ এইসব গল্প করছিলাম, যে 0 তে আমার রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর 1 এ লেফট হ্যান্ড ডেরিভেটিভ। ঠিক আছে, কারণ ক্লোজ ইন্টারভাল 0 1 নিয়েছি, তাতে কোনো সমস্যা নেই। তাহলে আমার ডেরিভেটিভটা আসছে 2x ডিভাইডেড বাই n স্কয়ার প্লাস x স্কয়ার। এবারে দেখো যে x কোথায় দেওয়া আছে, x টা দেওয়া আছে ক্লোজ ইন্টারভাল 0 1 এর মধ্যে, তার মানে তোমার দাঁড়াচ্ছে কি যে তোমার 0 লেস দ্যান অর ইকুয়াল টু x লেস দ্যান অর ইকুয়াল টু 1 এটা। তাহলে
তুমি যদি n স্কোয়ার এই নাম্বারটা ভাবো, তাহলে n স্কোয়ার যে নাম্বারটা সেটা ন্যাচারালি লেস দ্যান অর ইকুয়াল টু n স্কোয়ার প্লাস x স্কোয়ার, সেটা তো কোনো অসুবিধে নেই, and it is actually strictly greater than 0, right? Because n is a positive integer. তাহলে তুমি যদি এটাকে রেসিপ্রোকাল নাও, তাহলে রেসিপ্রোকাল নিলে কি হবে, তোমার 0 লেস দ্যান অর ইকুয়াল টু 1 বাই n স্কোয়ার প্লাস x স্কোয়ার, এটা হবে, that is less than, এটাকে এটা অ্যাকচুয়ালি লেস দ্যান হবে কি কিছু যায় আসে না, that is less than or equal to 1 by n স্কোয়ার হবে, এটা পাচ্ছ, রাইট? তাহলে তুমি যদি পুরোটাকে 2x দিয়ে গুণ করো, কেন করছি, কারণ fn প্রাইম x এর চেহারা এই এসছে, হ্যাঁ, তাহলে আমি যদি 2x দিয়ে গুণ করি, তাহলে আমার এখানে কত আসে, এখানে আসবে তোমার 2x, রাইট? কারণ x is greater than equal to 0, তাহলে এবারে কিন্তু এটা ইকুয়াল টু হয়ে যাবে, হ্যাঁ, কারণ x ইকুয়াল টু 0 হতে পারে, তাহলে 2x ডিভাইডেড বাই n স্কোয়ার প্লাস x স্কোয়ার, সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলো, আর লেস দ্যান আর ইকুয়াল টু 2x দিয়ে তো পুরোটা গুণ করছো, তাহলে এখানে হয়ে যাচ্ছে তোমার 2x ডিভাইডেড বাই n স্কোয়ার x স্কোয়ার। আশা করি বোঝাতে পারলাম, মানে আমার 0 লেস দ্যান n স্কোয়ার লেস দ্যান আর ইকুয়াল টু n স্কোয়ার প্লাস x স্কোয়ার দেওয়া ছিল, সেখান থেকে আমি রেসিপ্রোকাল নিয়ে আর তারপরে 2x দিয়ে গুণ করলে এটা পেলাম, মানে এখান থেকে আমি এটা পেলাম। এবার x এর সম্বন্ধে কি জানা আছে, x এর সম্বন্ধে আরো জানা আছে যে x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 1, তাহলে যেহেতু x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 1, এটা হয়ে যাবে লেস দ্যান অর ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই n স্কোয়ার। দাঁড়া দাঁড়া, খিচিমিচি হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা তোমার ছিল 2x ডিভাইডেড বাই n স্কোয়ার, তাহলে দ্যাট বিকামস লেস দ্যান ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই n স্কোয়ার, এটা পাচ্ছ। তাহলে তুমি যেটা পেলে যে fn প্রাইম x যে নাম্বারটা, সেটা 0 আর 2 বাই n স্কোয়ার্ড এর মাঝখানে থাকবে ফর এনি পজিটিভ ইন্টিজার n and for any real number x between 0 and 1। তাহলে আবার করে দেখো যে বাই স্যান্ডউইচ থিওরেম, তাহলে তুমি পেয়ে যাচ্ছ যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 2x ডিভাইডেড বাই n স্কোয়ার প্লাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তার মানে তুমি যদি fn প্রাইম x মানে ডেরিভেটিভ গুলো নিয়ে তার যদি তুমি সিকোয়েন্সটা ভাবো, তোমার অরিজিনাল সিকোয়েন্স অফ ফাংশন দেওয়া ছিল fn x, সেখান থেকে তুমি ডেরিভেটিভ গুলো নিয়েছো, এই ফাংশন গুলো ডিফারেন্সিয়েবল ওভার দ্য হোল অফ দ্য ইন্টারভাল 0 1, সুতরাং তার ডেরিভেটিভটা এক্সিস্ট করছে প্রত্যেকটা পয়েন্টে, তাহলে একটা নতুন ফাংশন পেলে fn প্রাইম x। সেই fn প্রাইম x টা অন্তত পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয়ে গেছে টু দ্য 0 ফাংশন, ঠিক আছে? শুধু তাই নয়, অ্যাকচুয়ালি তার চাইতে বেশি বলতে পারছো তুমি। তুমি কি কি বলতে পারছো, এই যে এখানে এই যে জিনিসটা পেয়েছো, এটা লেস দ্যান আর ইকুয়াল টু 2 বাই n স্কোয়ার, এটা যে পেয়েছো, আর এটা কনভার্জ করছে 0 ফাংশনে, সুতরাং তোমার দাঁড়াচ্ছে কি, তোমার দাঁড়াচ্ছে যে যদি তুমি mn কম্পিউট করো, mn is equal to supremum x belonging to close interval 0 1 mod of fn prime x minus, এটাকে সাম লিমিট ফাংশনকে জি বলেছি, মাইনাস জি এক্স, তাহলে সেটা তো জাস্ট সুপ্রিমাম এক্স বিলঙ্গিং টু ক্লোজ ইন্টারভাল 0 1 2x ডিভাইডেড বাই n স্কোয়ার প্লাস x স্কোয়ার হচ্ছে। আর সেটা যেহেতু তোমার প্রত্যেকটা 2x ডিভাইডেড বাই n স্কোয়ার প্লাস x স্কোয়ার, সেটা 2 বাই n স্কোয়ার এর থেকে ছোট বা সমান, সুতরাং সুপ্রিমামটাও 2 বাই n স্কোয়ার থেকে ছোট বা সমান হবে। আর সুপ্রিমাম এই mn গুলো যে সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, সেটা একদম প্রথমেই আলোচনা হয়ে গেছে। তাহলে আবার করে স্যান্ডউইচ থিওরেম থেকে তুমি পাচ্ছ যে এই mn গুলো কিন্তু কনভার্জ করছে 0 তে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে? তাহলে ওয়াইস্ট্রাস টেস্ট কি বলছে, যে তুমি যদি ডেরিভেটিভ ফাংশন গুলোর মানে ডেরিভেটিভস গুলোর যে সিকোয়েন্সটা, সেটাকে নিয়ে যদি ভাবো এই পার্টিকুলার এক্সাম্পলে, সেটা কিন্তু ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু অরিজিনাল ফাংশনটা কি ছিল, অরিজিনাল ফাংশন ছিল লগ অফ n স্কোয়ার প্লাস x স্কোয়ার, তাহলে লগ n স্কোয়ার প্লাস x স্কোয়ার এই ফাংশনটা তো পয়েন্ট ওয়াইজই কনভার্জ করে না,
তুমি যাই x নিয়ে নাও না কেন 0 থেকে 1 এর মধ্যে, তাহলে fn(x) টা তো as n tends to infinity it is going to tend to infinity, তাই না? কারণ n স্কয়ার প্লাস x স্কয়ার হচ্ছে, তুমি x টাকে ফিক্স করছো, তাহলে ওটা একটা ফিক্সড কোয়ান্টিটি 0 ই ধরে নাও ফর এক্সাম্পল, হ্যাঁ? সেটা সবচেয়ে ছোট। তাহলে x স্কয়ার যদি 0 ই ধরে নাও, তাহলে fn0 কত? log n স্কয়ার। তার মানে ওটা হবে, শুরুটা 0 দিয়ে হবে, log of 1 is 0, তারপরে আসবে log 4 প্লাস তারপরেরটা আসবে log 9, তারপরেরটা আসছে তোমার log 16 and so on. So it is keeping on increasing towards infinity. তাহলে x equal to 0 তে তাই হচ্ছে, ইনফ্যাক্ট x টা যাই পয়েন্ট নাও না কেন between 0 and 1, তাহলে as n tends to infinity n square plus x square is tending to infinity. So log of n squared plus x squared is tending above, diverging to infinity বলো if you like, as n tends to infinity. তাহলে তোমার পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সি নেই এই সিকোয়েন্স অফ ফাংশনস এর। তার মানে খুব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে, যে এটা এরকম একটা সম্ভব হতেই পারে যে একটা সিকোয়েন্স অফ ফাংশনস দেওয়া রইলো যারা প্রত্যেকেই ডিফারেন্সিয়েবল, সবই ভালো, ইনফ্যাক্ট যে ডিফারেন্সিয়েবল ফাংশনস এর যে সিকোয়েন্সটা, সেইটা মানে ডেরিভেটিভের যে সিকোয়েন্সটা সেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হলো, কিন্তু অরিজিনাল যে সিকোয়েন্স সেটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্টই হলো না। তাহলে লিমিট ফাংশনের ডেরিভেটিভ আর অরিজিনাল ফাংশনস এর ডেরিভেটিভের মধ্যে কম্প্যারিজন করা, এসবের প্রশ্নই ওঠে না, এখানে তো লিমিট ফাংশন এক্সিস্টই করছে না এই পার্টিকুলার এক্সাম্পল। তাহলে যথেষ্ট সমস্যা রয়েছে। আরেকটা এক্সাম্পল দেখো, যে যদি ধরো এটাতে আগের এক্সাম্পলে কি দেখালাম, যে অরিজিনাল যে সিকোয়েন্স অফ ফাংশনস ছিল সেটা পয়েন্ট ওয়াইজই কনভার্জেন্ট হয়নি, তাহলে তো তারপরে তো ওটার ইউনিফর্ম কনভার্জেন্স এগুলো প্রশ্ন আসে। তাহলে এবারে যে এক্সাম্পলটা দেখতে যাচ্ছি সেখানে আমি কিন্তু নিচ্ছি এমন একটা সিকোয়েন্স অফ ফাংশনস যেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট, কিন্তু সেখানেও আমি দেখতে পাবো যে ডেরিভেটিভ এর সাথে কিন্তু গোল বেঁধে যাবে, মানে ওখানে আমরা ভালো কিছু রেজাল্ট পাবো না। ঠিক আছে, তাহলে দেখা যাক কি বলছে, যে ধরো তোমার প্রত্যেকটা পজিটিভ ইন্টিজার n এর জন্য fn(x) is equal to sin nx divided by square root of n, এটা দেওয়া আছে। তাহলে এটা তো খুবই নাইস ফাংশন, তাই না? যে আর এটা আমি পুরো রিয়েল লাইনের উপরেই নিয়ে নিয়েছি। তাহলে আমি কি জানি যে মড অফ sin nx বাই রুট n যদি নাও, তাহলে সেটা তোমার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে আর লেস দ্যান আর ইকুয়াল টু 1 বাই রুট n হবে। তার কারণ হচ্ছে যে সাইনটাই তোমার বাউন্ডেড ফাংশন, সাইনের মানগুলো সবই -1 থেকে 1 এর মধ্যে রেঞ্জ করে, সুতরাং মড sin x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 1, n যাই হোক না কেন, x যাই হোক না কেন। সুতরাং তুমি যদি n টেন্ডিং টু ইনফিনিটি করো যে কোনো x এর জন্য, তাহলে সেটা তুমি ভ্যালুটা পাবে বাই স্যান্ডউইচ থিওরেম, দ্য লিমিট উইল বি ইকুয়াল টু 0। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, যে এই সিকোয়েন্স অফ ফাংশন অ্যাকচুয়ালি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট টু 0 হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এই যে তুমি বক্তব্যটা রেখেছো যে 0 less than or equal to mod sin nx by root n less than or equal to 1 by root n, এখান থেকেই তুমি পেয়ে যাবে যে এটা কনভার্জেন্সটা ইউনিফর্ম, তাই না? আগের আলোচনার মতন। তাহলে কারণ তুমি যদি সুপ্রিমাম গুলো নাও, তাহলে সুপ্রিমাম গুলো সবই তোমার 1 বাই রুট n এর থেকে ছোট বা সমান হবে। তাহলে ওটাই এখানে লিখেছি দেখো পরের স্লাইডে। সুতরাং লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি mn ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এই যে সিকোয়েন্স অফ ফাংশনস ছিল sin nx বাই রুট n, তাই তো? sin nx বাই রুট n, এই সিকোয়েন্স অফ ফাংশনস কিন্তু ইউনিফর্মলি কনভার্জেন্ট হচ্ছে টু দ্য 0 ফাংশন। ঠিক আছে, এবারে ডেরিভেটিভ ফাংশনের ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে ডেরিভেটিভ নিচ্ছি আমি, তাহলে fn প্রাইম x মানে তোমার হচ্ছে ddx অফ sin nx ডিভাইডেড বাই রুট n, তাই না? এটা তুমি যদি করো তাহলে এটা কত হবে, sin এর ডেরিভেটিভ কত হচ্ছে cos nx, তাহলে cos nx রুট n তো মানে একটা কনস্ট্যান্ট, সুতরাং ওটা যেমন ছিল তেমনি থাকবে, আর তারপরে nx এর ডেরিভেটিভ নিতে হবে, তাহলে এটা ইনটু n আসবে, তাহলে এখানে রুট n ক্যান্সেল হয়ে যাবে,
তাহলে তোমার কি পড়ে থাকবে? √n ইন্টু cos nx। ঠিক আছে? তাহলে আর কোনো পয়েন্টের দিকে যাওয়ার দরকার নেই, তুমি 0 পয়েন্টটা নাও। তাহলে 0তে এটার মান কত হচ্ছে? cos 0টা 1, সুতরাং fn প্রাইম 0 যেটা, সেটার মান হয়ে যাচ্ছে ইকুয়াল টু √n। তাহলে এটার লিমিটটা এক্সিস্ট করছে না। তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি fn প্রাইম 0 যদি নিতে যাও, সেটা এক্সিস্টই করবে না, মানে ইট ইজ ডাইভার্জেন্ট টু ইনফিনিটি অ্যাকচুয়ালি। তাহলে এটা যে 0 ফাংশনে ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়েছিল, তা সত্ত্বেও কিন্তু এটা f প্রাইম 0 সাথে সমান হলো না, তাই না? তার মানে তোমার যদি ইউনিফর্ম কনভার্জেন্ট হয়, তাহলে ডিডিএক্স আর লিমিট এই দুটোকে আমি ইন্টারচেঞ্জ করতে পারবো, এরকম কোনো আশা আমি করতে পারি না, রাইট? তাহলে আমি দেখতে পাচ্ছি যেটা বেসিক্যালি, যে আমার ডেরিভেটিভ যখন আমি নিচ্ছি, তখন কিন্তু আমার যথেষ্ট সমস্যা হচ্ছে। যে আমি জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড ইউনিফর্ম কনভার্জেন্স নিলে আমার কিছু ভালো উত্তর আমি পাচ্ছি না। যে মানে অরিজিনাল সিকোয়েন্স যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়, তার সত্ত্বেও কিন্তু মানে আমার ডেরিভেটিভ নিতে গেলে একটা খুব নিট, যেমন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বা কন্টিনিউটির ক্ষেত্রে যে রকম রেজাল্ট গুলো পেয়েছিলাম, তা পাবো না। তো আসল রেজাল্টটা কি পাবো, আর তার সাথে রিলেটেড কিছু এক্সাম্পল, এটা আমরা নেক্সট লেকচারে করব। আশা করি আমি কিছুটা বোঝাতে পেরেছি। প্রশ্ন থাকলে অবশ্যই করে জিজ্ঞেস করো। তাহলে আজকে থামা যাক।